পাহাড়ের বিষয়টা নিয়ে আমি আজকে একটি ভিডিও দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে যে রেপের ঘটনাটা ঘটানো হয়েছে সেটা নাকি এখানে রেপের কোনো আলামত পাওয়া যায়নি প্রথম কথা। আবার যে আসামি সেও নাকি ওই সময় অন্য জায়গায় অবস্থান করছিল। ডেফিনেটলি অ্যালার্মিং। এবং জামাতে নায়েবে আমিরের যে কথাগুলো উনি বলেছেন এটা কিন্তু উনি বাংলাদেশের সাথে সাথে উনি যে দেশকে ইঙ্গিত করছেন সেই দেশের যারা মুসলমান আছে তাদেরকেও একটি বড় ধরনের সমস্যার মধ্যে ফেলতে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে যেই জায়গা থেকে আমরা আছি আমরা যদি আমাদের দায়িত্বের সাথে সাথে মনে করি যে আমাদের কথাগুলোকে একটু দায়িত্বশীল জায়গা থেকে বলা উচিত, সেটা আমাদের জন্য ভালো মনে হয়। কারণ আনরেস্ট করার জন্য খুব বেশি লোক লাগে না, কিন্তু গোছাতে হলে অনেক মানুষ প্রয়োজন হয়। সো এই গুটিকতক মানুষের যে প্ররোচনা চলছে সেটা দিয়ে আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারণ জনগণ এই জিনিসগুলো এত তাড়াতাড়ি এত সুন্দর করে অ্যাকসেপ্ট করবে। তারা এটাকে প্রোটেস্ট করবে এবং প্রোটেস্ট না করে আসলে কোনো উপায় নেই, কারণ ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আসলে এই কোনো কিছুই থামানো যাবে না। এবং যে কোনো ইন্টারভেনশন থামাতে হলে আপনাকে কিন্তু একটা পলিটিক্যাল ফোর্স লাগবে, একটা স্ট্রাকচার লাগবে, যে স্ট্রাকচারটা বাংলাদেশে এখন একেবারে নেই। এই স্ট্রাকচার এবং সিস্টেম না থাকার কারণে কিন্তু সব কিছু ফেল করে যাচ্ছে বারবার করে। সো মানুষের দোষ দিয়ে লাভ নেই। যখন আপনি সিস্টেমটা ডিস্ট্রয়েড থাকবে, আপনি সিস্টেম ডেভেলপ না করা পর্যন্ত কিন্তু আপনি কোনো কিছুকেই কোনো মানুষকে বসিয়ে সেই সিস্টেমটাকে আপনি লাইনে নিয়ে আসতে পারবেন না। সো উই নিড টু ডেভেলপ দ্য সিস্টেম ফার্স্ট, আফটার দ্যাট আপনি মানুষকে সেখানে নিয়ে এসে কাজ করাতে পারবেন। সো অ্যাডভোকেট পুতুল, আপনি ব্যারিস্টার শামীমের কথার প্রেক্ষিতে নিশ্চয়ই কিছু বলবার আছে, বলবেন। কিন্তু একটা আলোচনা করিডোরে আছে, বা আমরা যদি সাম্প্রতিককালে বিভিন্ন সার্ভে দেখি যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোতে দেখলে মোটামুটি বোঝা যায় যে কোনো কোনো রাজনৈতিক দল বা শক্তি বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। যে বিএনপিকে অনেকেই মনে করেছিলেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, 300-র মধ্যে হয়তো প্রায় 300ই পেয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। এবং যেহেতু এখানে অপরাপর রাজনৈতিক দল বা ইনক্লুসিভ ইলেকশনের কথা ব্যারিস্টার শামীম বললেন, আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে নিষ্ক্রিয় এবং স্থগিত বড় দলের ভোটাররা কোথায় যাবে, কাকে ঠেকাতে কাকে তারা সমর্থন করবে, এবং এই কৌশলগত ভোট কি ফলাফল পাল্টে দিতে পারে কিনা, বিএনপি কী ভাবছে? এটা তো আসলে স্পেসিফিক করে বলাটা কোনোভাবেই যায় না। যে আসলে যেই একটা সময় ছিল যে আমরা ফ্লোটিং ভোটটা কাউন্ট করতাম যে কোন দিকে যাবে, এখন ফ্লোটিং ভোটের সাথে সাথে যোগ হয়েছে আপনার মোর দ্যান 4 crore হচ্ছে নিউ ভোটার যারা ইয়ুথ, সাথে যোগ হয়েছে যে একটি দল যেটাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, একটি দল এবং তাদের মিত্র শক্তিকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে, কিন্তু তাদের সমর্থক ভোটাররা আছে। সো ইটস এ নিউ এরা, ইটস এ নিউ সিস্টেম, ইটস নিউ ভোটার্স। সো এখন তাদের আচরণটা কি হবে এটা আসলে আমরা হয়তো মানে অনুমান করে একটা দুটো কথা বলতে পারি। কেউ বলতে পারি হয়তো তারা আওয়ামী লীগ যারা আছে সমস্ত ভোটাররা তারা হয়তো একটা বিএনপির দিকে ঝুঁকবে, অথবা জামাতের দিকে ঝুঁকবে, অথবা এনসিপির দিকে যাবে না। আমরা একটা পারসেপশন থেকে বলতে পারি, কিন্তু আসলে স্পেসিফিক করে বলা ডিফিকাল্ট। এটা একমাত্র নির্বাচনে তাদের ভোট কে কোথায় যাবে, আবার এমন হতে পারে তারা ভোট দিতেই গেল না। যেমন আমরা কিন্তু বিএনপি কিন্তু লাস্ট 3টা নির্বাচনে আমরা কিন্তু ভোট দিতে যাইনি, যেহেতু আমরা মনে করছি এটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। সো এটা ডিপেন্ড করবে, যেটা শামীম ভাই বলেন, আই এম ভেরি মাচ এগ্রি উইথ হিম, যে গভর্নমেন্টকে একটা ইনক্লুসিভ ইলেকশন কিন্তু এটা অ্যারেঞ্জ করতে হবে। এবং এটা শুধু তাদের দায়িত্ব না, এটা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্কিমটা, এটা কিন্তু বেসিকটা, যে আমরা অনেক কিছুর সাথে সাথে গণতন্ত্র ছিল। ইনক্লুসিভ ইলেকশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? ব্যারিস্টার শামীমেরটা তো আমরা হয়তো অনেকেই বুঝতে পারবো, আপনি কি বোঝাচ্ছেন? ইনক্লুসিভ বাংলাদেশে যতগুলো বৈধ নিবন্ধিত নির্বাচন করতে ইচ্ছুক রাজনৈতিক দল আছে, প্রত্যেকের পার্টিসিপেশনে, প্রত্যেকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন কমিশনটি নির্বাচন অ্যারেঞ্জ করে। রাজনীতির বৈধতা কিভাবে নির্ধারিত হয়? জনগণ নির্ধারণ করে, আদালত করে, নাকি এক্সিকিউটিভ অর্ডারে সরকার নির্ধারণ করতে পারে কি রাজনীতি করবে করবে না? সেখানে তো অবশ্যই কিছু তর্ক বিতর্ক রয়েই গেছে। যেমন এক্সিকিউটিভ অর্ডারে একটি দলকে নিষিদ্ধ করাটা এটা কতখানি যুক্তিযুক্ত সেটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, এবং আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বারংবার বলেছি যে দিস ইজ নট দ্য ওয়ে। কারণ আপনি এক্সিকিউটিভ অর্ডারে কী করতে চাচ্ছেন? কার্যক্রম নিষিদ্ধ করলেন, তারা তো বিভিন্ন জায়গা থেকে মাথা চারা দিয়ে উঠে উঠে, কিন্তু কার্যক্রম তো নিষিদ্ধ নাই, হয়তো দল হিসেবে করছে না, কিন্তু বিভিন্ন ব্যানারে করছে। আমরা বিভিন্ন জায়গায় আনরেস্ট কন্ডিশন দেখছি। তো এই আনরেস্ট কন্ডিশন তো কোনো না কোনোভাবে ওই স্টেকগুলোই করছে, ওই দোসররাই করছে, আনরেস্ট করার চেষ্টা করছে যে না ঠিক আছে, সরকারকে আমরা স্টেবল হতে দেবো না, দেশকে স্টেবল হতে দেবো না, যেহেতু আমাদেরকে বিতাড়িত করেছে। সো
এই পারপাসটা কীভাবে সার্ভ করা হলো? আপনারা চেয়েছেন যেন বাংলাদেশে আর কোনোভাবে এই স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং এমন কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে যেন ভবিষ্যতেও কেউ এই ধরনের কাজ করার সময় সতর্ক থাকে যে আমরা এই ধরনের কাজ করলে আমাদের এই ধরনের পরিণত হবে। তো সেই জায়গাটা থেকে এক্সিকিউটিভ অর্ডার ইজ নট দ্য ওয়ে, এটা আমরা এটা সবসময় বলেছি। অবশ্যই একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সন্ত্রাসী সংগঠনকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে তারা রাজনীতি করবে কি করবে সেটা ডিসাইড করা যায়। সেকেন্ড হচ্ছে জনগণের হাতে ছেড়ে দেওয়া, এটা ইটস এ ওয়ে যে জনগণ কাকে নিচ্ছে, জনগণ কাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেটা কিন্তু জনগণের এই মাপকাঠিটা সব থেকে ভালো হতো বলে আমি মনে করি। কিন্তু এখন যেই একটা পজিশনে আছেন গভর্নমেন্ট, দেশ যে পজিশন আছে সেখান থেকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যেটা বেস্ট হবে সেটাই হয়তো করতে হবে আমাদেরকে। কারণ আমরা তো যেটা শামীম ভাই বলছিলেন যে এই যে পিআর নিয়ে তো সংবিধানে আমাদের কোনো কিছু নেই যে পিআর হতে পারবে বা পারবে না। আপনি যখন একটা সংবিধান রাখছেন আবার কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আরেকটা কিছু নিয়ে আসছেন, প্যারালালি দুটো সংবিধান তো চলতে পারে না। সো এটা অ্যাবসার্ড থিঙ্কিং। সো এখন যদি আমরা বলি যে না, এই অ্যাবসার্ড থিঙ্কিং, যেহেতু স্থগিতাদেশ আছে, স্থগিতাদেশকে উইথড্র করে দেন, আওয়ামী লীগকে নিয়ে আসেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। কারণ আর আওয়ামী লীগ আবার ফিরে আসবে, যেটা যে জলাতঙ্কের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের ফিরে আসে কিন্তু কোনো গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে না। কারণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। 18 কোটি মানুষের যে সেন্টিমেন্ট ছিল, এই সেন্টিমেন্ট, যে ক্ষোভ, যে দ্রোহ, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করছে। সো ইটস নট এতটা ইজি না যে শেখ হাসিনা বা শেখ হাসিনার লেভেলের যে ক্যাবিনেট যারা ছিল একবারে পালিয়ে গেল, তারা অতি সহজে বাংলাদেশে ফিরে আসতে পারবে। সো এই পরিস্থিতিতে যতটুকু ইনক্লুসিভ, তো আমি যদি আগের 91 সালের ইনক্লুসিভনেসকে যদি আমি 25 সালের ইনক্লুসিভনেস দিয়ে কম্পেয়ার করতে চাই, সেটা কিন্তু হবে না। আমার বর্তমান পরিস্থিতিতে বুঝতে হবে কোনটা ইনক্লুসিভনেস হবে, সেভাবেই কিন্তু ইনক্লুসিভ নির্বাচনটা অ্যারেঞ্জ করতে হবে। এবং দ্য অনলি ওয়ে, এই যে স্টেবিলিটি আনার জন্য ইনভেস্টমেন্ট নেই বাংলাদেশে, হ্যাঁ ইকোনমি একটু স্থিতি অবস্থায় আছে, কেন আছে? অনেকেই কিন্তু চুপচাপ আছে যে ঠিক আছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হয়তো আমাদের সিচুয়েশন চেঞ্জ হবে, তখন আমরা ইনভেস্ট করব। এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে আছে চারিদিক থেকে, সব দিক দিয়ে কিন্তু আনরেস্ট কন্ডিশন। আমি বলবো না যে এই গভর্নমেন্ট একেবারেই ফেইল করে গেছে, সেটা বলবো না, কিন্তু অর্জনের জায়গাটাতে কিন্তু খুব বেশি চোখে পড়ে না। হ্যাঁ, মানুষের দৃষ্টির ভেতরেও নেই এবং মানুষের বোধের ভেতরেও নেই যে এত যে রিফর্মের কত কিছু চললো, আমাদের সামনে কি আছে, আমাদের বাস্তবতাতেও কিছু দেখতে পাচ্ছি না আমরা। তো সেই জায়গাগুলো থেকে দেশকে তো আপনি এই যে মেকানিজমগুলো ফেল করে যাচ্ছে, ইনস্ট্রুমেন্টগুলো ফেল করে যাচ্ছে, তাহলে এটাতে চলবে কি করে? দেশ চালাতে তো হবে, আগে চলুক, তারপর এটাকে আমরা কতটুকু মেক ওভার করবো, কতটুকু উন্নয়নের দিকে নিয়ে যাবো, সেটা তখন বোঝা যাবে। তো বেসিক জায়গাটা আপনি যদি পাইলিং করতে না পারেন, বিল্ডিং স্ট্রাকচার হবে কিসের উপরে? সো উই নিড দ্য পাইলিং ফার্স্ট। যদি ওটা করতে না পারি তাহলে তো কোনো দিকে এগোতে পারবো না আমরা। সো ব্যারিস্টার শামীম, নতুন দল, ব্যারিস্টার শামীমের কথা শুনছিলেন আপনি, এবং নির্বাচন রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এর বাইরে গিয়ে যদি একটু চিন্তা করি যে মানুষের আসলে প্রধান উদ্বেগ কী? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, মাঠের পর্যবেক্ষণ আসলে কি বলে? নাকি মানুষ আসলে এখন নির্বাচনের দিকেই তার প্রধান নজর? না, মানুষের যে মেইন কনসার্নটা এখন নির্বাচনের দিকে, বিষয়টা কিন্তু সেরকম না। দ্রব্যমূল্য ইটস এ বিগ কনসার্ন, সাথে সাথে জবলেসনেস, মানে বিশাল একটা ইয়ুথ, তারা একেবারেই কাজ শূন্য হয়ে বসে আছে। ব্যবসায়ী সেক্টরে যারা মিড লেভেলের ব্যবসায়ী, তাদের ধস, ইনভেস্টমেন্ট নেই বাংলাদেশে, সব দিক দিয়ে কনসার্ন কিন্তু সব জায়গাতেই। এখন সাধারণ মানুষ, মিড লেভেল এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও সব একেবারে ধস নেমেছে, এবং সবার কনসার্নটা হচ্ছে এখান থেকে আমাদের উত্তরণ দরকার। এটা খুবই অবভিয়াস যে বর্তমান যে সরকার আছে তাদের প্রতি আস্থা, বিশ্বাস, প্রত্যাশা তিনটা ছিল আকাশচুম্বী। কারণ আমরা মনে করেছিলাম, বা সাধারণ জনগণ যেটা মনে করেছিল, যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা বোধহয় এখন বেহেশত পেয়ে যাব। সো একটা আকাশচুম্বী একটা প্রত্যাশা নিয়ে যখন আমরা দেখেছি, বা সাধারণ জনগণ দেখেছে, দেখার পরে যখন দেখেছে যে না, এই সরকার আসলেও কন্ট্রোলিং পাওয়ারটা অনেকাংশেই তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি সাধারণ জনগণের কাছে, যে না, তারা তো অনেক কিছুদের বিয়ন্ড কন্ট্রোল থাকছে, তারা দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছে না, তাদের ক্যাবিনেটের অনেককে নিয়ে প্রশ্ন আসছে, তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে, তারপরে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে উন্নতি ঘটাতে পারছে না। আমরা দেখেছি যে বিডার বিশাল প্রোগ্রাম
ইনভেস্টমেন্ট সামিট একেবারে উইদাউট এনি রেজাল্ট। হ্যাঁ, শুধু ওই 2-3 দিনের যে ফোকাসিং ছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশে বোধহয় এত ইনভেস্টমেন্ট আসবে যে বাংলাদেশ একেবারে স্বর্গ হয়ে যাবে। তো এই যে শো অফের জায়গাটা যেটা ছিল, সেই জায়গাতে দেখা গেছে যে আসলে বাস্তবতার সাথে মিলটা একেবারেই ছিল না, যেই কারণে মানুষের ওই যে সব কিছু লিঙ্ক আপ হয়ে এসে যে উত্তরণ কোথায়, উত্তরণ কোথায়। তো উত্তরণ খুঁজতে খুঁজতে মানুষ দেখে যে আমার অর্থনৈতিক উত্তরণের জন্য আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন, পলিটিক্যাল গভর্নমেন্ট এবং স্টেবল কান্ট্রি ছাড়া কেউ ইনভেস্টমেন্ট করছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনছে না গভর্নমেন্টে, কেন শুনছে না? তারা তাকিয়ে আছে পলিটিক্যাল গভর্নমেন্ট কে আসে দেখি, এটার জন্য তারা বসে আছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনাগুলো কেমন একটা আনস্টেবল কন্ডিশনে আছে। সব কিছু মিলিয়ে কিন্তু যে সবাই তাকিয়ে আছে যে উত্তরণের জন্য আমাদের কোন উপায়ে যেতে হবে। এই উত্তরণের উপায় খুঁজতে গিয়ে দেখা যায় যে একটা নির্বাচন ছাড়া কোনো উত্তর আমরা ঘটাতে পারছি না। কারণ এই গভর্নমেন্ট অলরেডি যদি এরকম হতো যে আজকে একটা বছর পেরিয়ে গেছে এবং যেই প্যারামিটারগুলো একটু উপরের দিকে ওঠা উচিত ছিল, যেটা গত 17 বছর ছিল না, সেগুলো উপরের দিকে উঠেছে, মানুষের আস্থার জায়গাটা আছে, তখন ওই যে এখন মুখ ফসকে অনেকে বলে ফেলে যে না আমাদের 10 বছর 20 বছর 50 বছরও থাকতে বলা হচ্ছে। জনগণ যদি চাইতো, জনগণের নেসেসিটি থেকে যে জিনিসগুলো আসে, পাবলিকের নেসেসিটি থেকে যে জিনিসগুলো আসে, সেগুলো অনেক কিছু কিন্তু কম্প্রোমাইজড হয়। আমরা দেখেছি অতীতের দিকে যে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত কিন্তু এসছে যে জনগণ চেয়েছে বলে, পাবলিক কনসেনসাসের ভিত্তিতে হয়েছে। কিন্তু সেই আস্থার জায়গায় কি বিন্দু মাত্র আসলে অর্জন করতে পেরেছে এই সরকার, এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন হয়ে গেছে। তো এখন তাহলে আমাদের উত্তরণটা কোথায়, উপায়টা কোথায়? আমাদের স্টেবল বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যত গল্পই আমরা করি না কেন, এই গল্পগুলো এক্সিকিউশন কোন দিকে হবে, কারা করবে, কাদের হাতে থাকবে? বর্তমানে যাদের হাতে আছে তারা কোনোভাবেই চেক অ্যান্ড ব্যালেন্সটা ঠিক মতো নিয়ে আসতে পারছে না। প্রত্যাশার জায়গা, চাহিদার জায়গা এবং বাস্তবতা, তিন দিকে ঘুরছে। তো সেই জায়গাটা থেকে মানুষ আসলে যেটা বলছেন যে মানুষের মেইন কনসার্নটা কোন দিকে, মানুষের মেইন কনসার্ন আমার দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আসুক, আমার পুলিশের কাছে গেলে আমি যেই অ্যাপ্রোপ্রিয়েট জিডিটা করতে চাচ্ছি সেই জিডিটা নিক, হয়তো যেন মামলা না হয়, আমরা যেন দিনের পর দিন আবার আমাদের কোর্টের মধ্যে গিয়ে একই মামলা নিয়ে বছরের পর বছর ঘুরতে না হয়, রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে যেন আমাদের কেউ আবার বিচার করতে না বসে, আবার আমার এই টাকাগুলো বিদেশে পাচার করে যেন কেউ না নিয়ে যায়, আমি যেটা ডিপোজিট রাখছি এটা যেন ব্যাংকে আমার সেফ থাকে, এই বিষয়গুলো আমাদের যেন গুম হতে না হয়, আমাদের যেন ক্রসফায়ারের শিকার হতে না হয়, লক্ষ লক্ষ মামলা যেন আমাদের, এইগুলো চাচ্ছে মানুষ। তো এইগুলো চাওয়ার জন্য মানুষ আলটিমেটলি দেখছে যে তাহলে তো এই সরকার তো দিতে পারলো না, আবার এই সরকারকে আমরা ইনডিফিনিট পিরিয়ডের জন্য বসিয়ে রাখবো কি কারণে? তাদের প্রতি আস্থাটাও তো আমরা সেরকম করে পাচ্ছি না। তাহলে উপায়টা কি আমাদের? এখন উপায়টা কি, এটা বের করতে গিয়ে দেখা যায় যে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। এবং বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি, বিএনপি অলওয়েজ যেটা মনে করে যে এই নির্বাচন ছাড়া, আমরা শুরু থেকে একই কথা বলেছি এবং যে কারণে আমাদেরকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে যে বিএনপিকে অন্য কিছু চায় না, খালি নির্বাচন চায়। সো আমাদের কাছে আর কোনো ওয়ে কিন্তু আমরা দেখি না যে না এটা ছাড়ার কোনো ওয়ে আছে যেটা দিয়ে এই আনস্টেবল কন্ডিশন। বিএনপির এখন মনে হচ্ছে যে সরকারের সবচেয়ে বড় সমর্থক, ইভেন যাদেরকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলছিলেন যে সরকারের সঙ্গে জামাত ঘনিষ্ঠ, এনসিপি তো তাদেরই পার্টি, তারাও কিছু কিছু সমালোচনা সরকারের করে, কিন্তু বিএনপির দিক থেকে খুব বেশি সমালোচনা তো আমি এখন আপনার সামনে বসে সমালোচনা করছি, কিন্তু বিএনপি সমালোচনা করে না দলীয়ভাবে বা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সেরকম না, সেটা বোধহয় একেবারে আপনি বটম লাইন টেনে বলা যায় না যে বিএনপি সরকারের কোনো সমালোচনা করে না। কারণ আমরা এই যে ঐক্যমত্য সমালোচনা করতে একটা সময়, কিন্তু জুনের লন্ডন বৈঠকের পর থেকে একেবারেই সরকার সব ভালো করছে, এটা ন্যারেটিভ তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে, 360 ডিগ্রি ঘুরে গিয়ে সরকারের প্রশংসা। এটা হয়েছে কি, এটা ন্যারেটিভ। যেমন ধরেন আমরা তো নির্বাচনটা ডিসেম্বরে চেয়েছিলাম, আমরা ডিসেম্বর নির্বাচন চেয়েছিলাম, আমরা সেটাতে স্ট্রিক্ট ছিলাম যে ডিসেম্বরে আমাদের নির্বাচনটা দিতে হবে, কিন্তু সেটা কিন্তু ডিসেম্বরে না হয়ে ফেব্রুয়ারিতে গেল। এখন ধরেন আমরা সেই জায়গাটা থেকে আন্দোলন না করে আমরা একটা কম্প্রোমাইজের জায়গায় এসে ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাক, তারপর নির্বাচনটা হোক। এখন আপনি যদি এই অ্যাপ্রোচটাকে মনে করেন যে সরকারের সমালোচনা না করলো না, এবং এই যে ইউএনজিতে যে দলগুলো 3টে দল গেল এবং সরকারের দিক থেকে বলাই হয়েছে যে সরকারের অংশীদার যারা তারা আসলে যাচ্ছেন না, এইটা সরকার পাবলিকলি বলা হয়েছে। বিএনপি কখন সরকারের অংশীদার হলো সেটা আমরা বুঝতে পারিনি, সেটা বিএনপি দাবি করছে না। প্রথম কথা হচ্ছে বিএনপি প্রতিবাদও করেনি, অফিসিয়ালি প্রতিবাদ করেনি, হয়তো সেরকম করে বলার স্কোপটুকু আসে নাই বা বলার প্রয়োজনটুকু পড়ে নাই। কিন্তু যখন একটা ডেলিগেশনের জন্য
ইনভাইট করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে, তখন সেখানে না করাটা কতটুকু যুক্তিযুক্ত এটা একটা প্রশ্ন। এবং কেবলমাত্র হ্যাঁ, আমরাও মনে করি যে ইউএনএ যাওয়াটা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটটা ছিল সেখানে 104 জনের উপরে ডেলিগেটস নিয়ে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল, কারণ ওখানে গিয়ে কাজটা কী ছিল রাজনৈতিক দলগুলোর, বরং আমাদেরও কাজটা কী ছিল এটাও কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন। যে কোনো পলিটিক্যাল পার্টির তো ওখানে তেমন কোনো কাজ ছিল না। একটি দেশের রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান ইউএন ওখানে গিয়ে তারা দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য একটা স্পিচ দেবেন, এর বাইরে তো অন্য কোনো কাজ ওখানে ছিল না। তারপরে সরকার কেন মনে করেছে নিয়ে যাওয়াটা বেটার, এটা সরকার ভালো বলতে পারবে, বাট আমাদের পার্টিসিপেশনটা বা মানে আমরা তো এইভাবে দেখতে পারি যে সরকার বোঝাবার চেষ্টা করেছে দেশের সব রাজনৈতিক দল আমার সঙ্গে আছে, হতে পারে এটা সরকার আউটার ওয়ার্ল্ডকে এটা দেখাতে মনে, তাও সেক্ষেত্রে শামীম ভাইয়ের কথাই আমি ইকো করব যে তারা সব রাজনৈতিক দলগুলোকে তার নিয়ে যাওয়া উচিত ছিল। অথবা এটা আমি এটা কি কারণে ঘটেছে জিল্লুর ভাই, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে বা নিরঙ্কুশ সমর্থন যে আপনার একটা রাষ্ট্র পরিচালনার জন্য যথাযোগ্য না, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে বারবার করে। কি কারণে? যে আপনার একটি রাষ্ট্র পরিচালনার জন্য আপনার এক্সপার্টাইজ থাকতে হবে, আপনার লজিস্টিক্স থাকতে হবে, আপনার ইন্টেলিজেন্স থাকতে হবে। তো এই সব কিছুর সমন্বয়ে কিন্তু এটা রাষ্ট্র পরিচালিত হয়। এখন বর্তমান যে সরকারটা, আমি বারংবার বলি যে এত নিরঙ্কুশ সমর্থন নিয়ে বাংলাদেশে কোনো সরকার দিতে এসেছে কিনা এটা আমার জানা নেই, এত বেশি সমর্থন নিয়ে। তো এটাতেও কেন আমরা সাকসেসফুলি রান করাতে পারলাম না? কারণ আমার ওই যে কোন কাজটা কখন করা উচিত, কোন কাজটা ডিপ্লোম্যাটিক্যালি করা উচিত, কোন কাজটা কখন করা উচিত না, এখানে তো ঘাটতি রয়ে গেছে, যে এক্সপার্টাইজের অভাবটা রয়ে গেছে। সো এখানে ইউএনএ না নিয়ে গেলে কি হতো দলগুলোকে? কিছুই হতো না। কিন্তু অযথা হয়তো আমরা এটা করে একটা বিতর্ক করার সুযোগ করে দিলাম সাধারণ মানুষকে। এবং এটাকে আমি সম্পূর্ণ যদি মনে করে থাকি, এখন ওনারা অনেক বিজ্ঞজন, ওনাদের সমালোচনা করাটা আমাদের পক্ষে সাজে কিনা আমি জানি না। তারপরে যে ওই যে এক্সপার্টাইজের অভাব বা কি করলে কি করা উচিত, এই মুহূর্তে কোনটুকু না করলেই ভালো হতো, সেই জায়গাটা থেকে হয়তো একটা মিসম্যানেজমেন্টের জায়গা থেকে এটা হয়েছে। বাট আমাদেরকে ইনভাইট করা হয়েছে, পার্টি প্রধান হিসেবে আমাদের মহাসচিব ওখানে গেছেন এবং ওখানে গিয়ে তারা সম্মানিত হয়েছেন, ফিরে এসেছেন, দ্যাটস ইট। ব্যারিস্টার পাটোয়ারি, আমরা মানুষের উদ্বেগ নিয়ে কথা বলছিলাম এবং আমি যদি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হিউম্যান রাইটস, ফরেন রিলেশনস এবং মিডিয়া সংক্রান্ত যেসব কমিটি আছে তার সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, যিনি দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত কমিশনেরও সদস্য ছিলেন। আমার বায় বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমি একটু বুঝতে চাই যে আপনাদের দলের নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, অগ্রাধিকার আসলে কি নির্বাচনের সময়, নিয়ম না পরিবেশ? যদি এক লাইনে বলেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। তিনটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তার ফলো আপ কোনো প্রশ্ন করবার দরকার নেই আপনাদের? তিনটাই ইম্পর্টেন্ট, আমরা তাই মনে করি অবশ্যই। সো তিনটাই যেহেতু ইম্পর্টেন্ট, আমি যদি রোড ম্যাপ নিয়ে সবচেয়ে বড় স্পষ্টতার ঘাটতিটা কোথায় দেখা যাচ্ছে, সেটা কি সময়সূচি, নিয়ম, না এই অংশগ্রহণ? সময়সূচিটা তো এখনও স্পেসিফিক্যালি বলা হয়নি, যদিও বলা হয়েছে যে একটা টার্গেটেড টাইম ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, প্রথমার্ধের দিকে বলা হয়েছে। তো সেটা স্পেসিফিক বললে আসলে তাহলে শিডিউল ঘোষণার টাইমটাও স্পেসিফিক্যালি বোঝা যায় এবং সেই মোতাবেক সকল রাজনৈতিক দলগুলো আসলে এই শিডিউলের টাইমের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ক্যান্ডিডেট নির্বাচন করা, ক্যান্ডিডেটদের মাঠে কাজ করা, নিজেদের মাঠ গোছানো, জনগণের কাছে পর্যন্ত যাওয়া। সো যত দ্রুত এই সময়টা স্পেসিফিক হবে সেটাই আসলে বেটার হয় সবার জন্যই। নির্বাচনের পরিবেশটাও কিন্তু অ্যাট এ ডেট ডিক্লেয়ার হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে দেখা যায় যে স্বাভাবিকভাবেই আবহাওয়াটা ওরকমই হয়ে যাবে, যে নির্বাচনটাকে অর্থবহ করার জন্য মানে আমরা আশাবাদী যে প্রতিটা স্টেক যারা একটা নির্বাচনকে ফলপ্রসূ করে, রাষ্ট্রের সকল স্টেক প্লাস নির্বাচন কমিশন, ক্যান্ডিডেটস, জনগণ, ভোটার সবাই মিলে আর কি তারা এই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য হয়তো ওই দিকেই ঝুঁকবে। সো ডেটটা তো ডেফিনেটলি একটা বিতর্কতের মধ্যে এসে উপনীত হয়েছে, সেটা হচ্ছে যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। এখনও পর্যন্ত এগুলো নিয়ে আমরা নানা রকমের বক্তব্য চাচ্ছি, যেমন ধরেন আনুপাতিক প্রতিনিধিত্বের প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আলোচনার মধ্যে খুব প্রধান হচ্ছে।
সো বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বাস্তবায়নের সবচেয়ে বড় সাংবিধানিক এবং ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ কি দেখেন আপনারা, এবং আপনার দল বলছে আপনারা উচ্চ কক্ষে চান, অন্যরা বলছে দুকক্ষেই থাকতে হবে। কেন উচ্চকক্ষেই দরকার, নিম্নকক্ষে নয়, বা কেন এই পিআর সিস্টেমটা দরকার আমাদের একটু যদি বলেন, বা কেন দরকার না? পিআর সিস্টেমটা দরকার, এটা আসলে খুব স্পেসিফিক একটা দুটো রাজনৈতিক দল এবং সাথে আরও কয়েকজন রাজনৈতিক দল তাদের সাথে ইকো করে এই কথাগুলো বলছে। আইনের বিষয়টা তো পরে সাংবিধানিক স্ট্রাকচারের ভেতরে আসে কিনা সেটাও পরের কথা। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি কান্ট্রিতে পিআর ইন্ট্রোডিউস করাটা সম্ভব কিনা, এটা সবার আগে প্রশ্নের মধ্যে আসে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি হিস্ট্রি পর্যালোচনা করি, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সেক্টরে দেখি যে পিআরের মেরিটস ডিমেরিটস বা যে কান্ট্রিগুলো এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছে তাদের আলটিমেট রেজাল্টটা কী হয়েছে, ফিডব্যাকগুলো নেওয়ার চেষ্টা করে দেখি যে না, এটা আসলে প্রথমত বাংলাদেশের মতো একটি দেশের জন্য, যেটা এমার্জিং স্টেট আমরা বলতে পারি, এটার জন্য তো একেবারেই অসম্ভব একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানেও যে কন্ডিশন আছে, যদি একটা স্টেবল কন্ডিশন বাংলাদেশে থাকতো, যেমন আমরা দেখছি যে বাংলাদেশের ইকোনমি স্টেবল আছে, বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবল আছে, বাংলাদেশের জনগণ স্টেবল আছে, ভোটার স্টেবল আছে, বিজনেস স্টেবল আছে, সব দিকে একটা স্থিতাবস্থা বিরাজ করছে, বাংলাদেশের মানুষ খেয়ে পয়ে ভালো আছে, তখন আমরা আরও আপগ্রেডেশনের জন্য তখন পিআর সিস্টেমটার দিকে হয়তো গেলেও যেতে পারে। কিন্তু এমন একটি ভঙ্গুর দশার উপরে আমরা এমন কোনো সিস্টেমটাকে তো ইন্ট্রোডিউস করতে পারি না যেটা একেবারে আরও ভেঙে পড়ে যাবে। সো একেবারেই পিআরের যেই মোটা দাগে যেই ডেফিনেশনটা আমরা পিআরের পাই বা সাধারণ মানুষ যেটাতে বোঝে, সেটাতে এখন আমরা বুঝতে পারি যে আসলে এটা বাংলাদেশের জন্য যোগ্য কোনো সিস্টেম না। সো সেক্ষেত্রে এটা একটি আলোচনা মাঠে আছে। আলোচনাটা আমার মনে হয় যে খুব টেকনিক্যালি ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে, কিন্তু কারণ যারা এটার আলোচনাটা মাঠে রেখেছেন তারা কিন্তু নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, ক্যান্ডিডেট নির্বাচন এগুলো বলে তারা আপনাদেরকে ব্যস্ত রাখছেন না, ব্যস্ত আমাদেরকে না, তারা ওই যে বললাম যে মাঠে রেখেছে আর কি। কিন্তু ব্যস্ত আমরা এটা নিয়ে নাই। সত্যি কথা বলতে যেটা, যে বিএনপি যে পিআর হবে কি হবে না সেটার উপর ডিসাইড করে তার প্রিপারেশন নেবে, বেসিক্যালি সেটা না। আমাদের সাংগঠনিকভাবে এবং নির্বাচনমুখী যেই প্রিপারেশনগুলোর প্রয়োজন আছে, দলের ভেতর থেকে সেই ইনস্ট্রাকশন আছে এবং আমরা সেভাবেই আমরা কিন্তু মাঠ পর্যায়ে কাজগুলো করে যাচ্ছি। হয়তো এটা অত বাদ্যবাজনা দিয়ে আজান দিয়ে করা হচ্ছে না বিষয়টা, বাট আমাদের ইন্টারনাল পলিসি লেভেলে এবং আমাদের নির্বাচনমুখী হওয়ার জন্য, এবং যেহেতু বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, তো এই একাধিক যোগ্য প্রার্থীর ভেতরে সব থেকে যোগ্য প্রার্থীকে বিবেচনা করেই কিন্তু দল সেভাবে এগোবেন, এবং কিভাবে এগোলে সবাইকে মিলে একসাথে কাজটা ভালো মতো করা যায়, নির্বাচন কমিশনকে হেল্প করা যায়, নির্বাচন সম্পন্ন করার জন্য স্টেকগুলো আছে স্টেটের, তাদেরকে কী করে হেল্প করা যায়, সামগ্রিকভাবে কিন্তু বিএনপি কাজ করছে। অযথা কোনো ধরনের বিতর্ককে মাঠে নিয়ে এসে আসলে পরিবেশটাকে নষ্ট করার পক্ষপাত এখন না বিএনপি। সো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, একই প্রসঙ্গেও আপনার মতামত, কিন্তু একই সঙ্গে এই সংস্কার এবং কত সংস্কার, কত দ্রুত নির্বাচন, আপনাদের পজিশন কি এখনো, যদিও এটা